সো দেখো আমরা 6-3 নাম্বারটা করতেছিলাম। সো 6-3 নাম্বারটা একদম সহজ। আমরা যদি হচ্ছে এই ই টু দি পাওয়ার এক্স প্লাস এল এন এক্স কে যদি জেড ধরি, তাহলে দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যাবে, আর এল এন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যাবে। এবং দেখো এই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x এই জিনিসটা কোথায় আছে, এখানে দেওয়াই আছে, বুঝতে পারছো, সাথে ডিএক্স আছে। তো আমরা যদি এই ই টু দি পাওয়ার এক্স প্লাস এল এন এক্স কে জেড ধরি, আমরা বাকি পুরোটাই পেয়ে যাচ্ছি, ঠিক না? এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ডিএক্স এটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে আমরা এটাকে রিপ্লেস করলে এটার বদলে জেড আসবে আর বাকিটার বদলে ডিজেড আসবে, বুঝতে পারছো? বেসিক ইন্টিগ্রেশন একদম। তো দেখো 4 নাম্বারটা কিন্তু ওইরকমই, যে তুমি যদি এখানে tan x কে z ধরো, আমরা জানি যে tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec স্কয়ার x হয়, ঠিক না? সো আমি যদি tan x কে z ধরি, তাহলে আমার এই sec স্কয়ার x পাওয়া যাবে, ঠিক না? বুঝতে পারছো বিষয়টা? আমি যদি tan x কে z ধরি, তাহলে আমরা sec স্কয়ার x dx পাবো। সো আমরা কি করব, tan x কে z ধরবো। সো z ধরলে আমাদের যেহেতু sec স্কয়ার x dx চলে আসতেছে, তার মানে এই sec স্কয়ার x আর dx টা রিপ্লেস হয়ে dz হবে, আর ই টু দি পাওয়ার tan x এর জায়গায় ই টু দি পাওয়ার z হবে, সিম্পল। সো ই টু দি পাওয়ার জেড তো আমাদের বেসিক ইন্টিগ্রেশনই, কারণ ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার জেডই হয়, বুঝতে পারছো? তারপর তুমি জেড এর মানটা বসাই দেবে এখানে, শেষ। ক্লিয়ার? দেখো এখানে এই 4 নাম্বারের মতো 5 নাম্বারটা হুবহু সেম। যে আমি যদি এখানে দেখো এই যে সাইন ইনভার্স এক্স যেটা আছে, সাইন ইনভার্স এক্স, আমি যদি সাইন ইনভার্স এক্স কে জেড ধরি, তাহলে আমাদের কি আসে, 1/√1 - x² আসে। এবং দেখো এখানে কিন্তু এটাই আছে, দেখো 1/√1 - x² dx, বুঝতে পারছো? তো আমরা শুধুমাত্র কি করলেই হবে, এই সাইন ইনভার্স এক্স কে জেড ধরলেই আমাদের বেসিক ইন্টিগ্রেশন জেড এর সাপেক্ষে চলে আসবে, বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? 5 নাম্বারটা ইজি না বলো, একই রকম না? আচ্ছা দেখো 6 নাম্বারটা হুবহু সেম। এখানে জাস্ট তুমি কি করবা, tan ইনভার্স x কে z ধরলে এই নিচের 1/1 + x² dx চলে আসতেছে, একই তো, 5 আর 6 তো একদম হুবহু এক, ঠিক না? এরপর দেখো 7 নাম্বারটাও দেখো খুবই সহজ, এরকমই, যে আমি যদি sin ইনভার্স x কে z ধরি, তো দেখো তো sin ইনভার্স x কে z ধরলে তাকে ডিফারেন্সিয়েট করলে, মানে sin কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos হয় না, দেখো তো। তাহলে আমি যদি sin x কে যদি আমি z ধরি, তাহলে তাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, cos আসবে, বুঝতে পারছো? তো আমরা কি করব, আমরা sin x কে z ধরবো, বুঝতে পারছো? তো এই দেখো আমরা sin x কে যদি আমরা z ধরি, তাহলে আমাদের cos x dx আছে। সো এখানে দেখো কি করছে, z এর জায়গায় y ধরছে, এটা তো সমস্যা নেই, তুমি y ধরলে কি m ধরলে কি, এটা ধরলেই তো হয়, সমস্যা নেই, বুঝতে পারছো? তো আমরা কি করতে পারবো, রিপ্লেস করতে পারবো, sin x কে আমরা z দ্বারা রিপ্লেস করতে পারবো, আর বাকি যে cos x dx আছে ওইটা dz এর মাধ্যমে রিপ্লেস হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই ছিল তোমার 7 নাম্বার, 6 এর 7 নাম্বার। এবার দেখো 6 এর 8 নাম্বারটা কি। দেখো আমরা জানি যে রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/2√x হয়। কি বলছি, রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি এটা ডেরিভেটিভ কি হয়, ডেরিভেটিভ হচ্ছে 1/2√x, ঠিক না? এই ডেরিভেটিভের মানটা কত, 1/2√x, ঠিক না? তা দেখো তো আমার এখানে কিন্তু 1/√x আছে, খেয়াল করছো? এই যে এখানে ই টু দি পাওয়ার রুট এক্স আছে আর নিচে কি আছে, রুট ওভার এক্স আছে, তার মানে এটা কি 1/√x না, এটা কি 1/√x। আর সাথে তো ডিএক্স আছেই। So আমি যদি রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করি, আমরা কিন্তু এই যে 1/√x ডিএক্স পাওয়া যাবে, বুঝতে পারছো? খালি কি করতে হবে, এই যে 2√x না, এই 2টাকে আমি যদি ডান পাশে নিয়ে যাই, এটা গুণ হয়ে যাবে, 2dz হয়ে যাবে, বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আমরা কি করব, আমরা হচ্ছে রুট ওভার এক্স কে জেড ধরবো, জেড ধরলে আমাদের এই যে 1/x dx ইকুয়ালস টু কত আসবে, 2dz আসবে, কারণ আমরা এই 2টাকে এই পাশে নিয়ে আসছি, বুঝতে পারছো আমার কথাটা? তাহলে রিপ্লেস করে ফেললাম, খুবই সহজ, একদম ইজি অঙ্ক। এবার দেখো 9 নাম্বারটাও সেম। 9 নাম্বারে দেখো যে তুমি কাকে জেড ধরবা, তুমি যদি এখানে এই দেখো এক্স কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু ln x আসে না, কিন্তু ln x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 1/x আসে। তো তুমি যদি এই পুরোটাকে জেড ধরো, তাহলে 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 0 হয়। আর ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1/x হয়। তো দেখো এখানে কিন্তু 1/x ই আছে, এখানে কি আছে, 1/x ই আছে। তো আমি কি করব, এই 1 প্লাস ln x কে আমরা z ধরবো, z ধরলে আমাদের 1/x dx আসবে, বুঝতে পারছো? জাস্ট প্র্যাকটিস যে আমি কাকে z ধরবো, এটাই হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের মেইন প্রতিপাদ্য বিষয়। এরপর দেখো 10 নাম্বারও কিন্তু কাহিনী সেম। তুমি যদি ln x কে z ধরো, তো তোমার কি আসবে, 1/x চলে আসবে, সাথে তো dx আসবে, বুঝতে পারছো কথা? তা আমি এই ln x কে z ধরলাম, তাহলে 1/z² হইলো, বা z ইনভার্স 2 হইলো। আর z ইনভার্স 2 কে ডিফারেন্স করলে, সরি ইন্টিগ্রেট করলে কি হবে, z ইনভার্স -2 প্লাস, সরি z টু দি পাওয়ার -2 + 1 ডিভাইড বাই -2 + 1, এটা তো বেসিক ইন্টিগ্রেশন, বুঝতে পারছো? 10 নম্বরটা কিন্তু সহজ ছিল।
সো দেখো অঙ্কের পরিমাণ কিন্তু অনেক বেশি, বাট সবগুলো অঙ্ক কিন্তু একদম সহজ সহজ, ঠিক না? একটাকে জেড দেখলে, একটাকে জেড ধরলে অটোমেটিকলি বাকিটা চলে আসতেছে, ঠিক না? বুঝতে পারতেছো অঙ্কগুলা খুবই সহজ। আর পরীক্ষা আসার মতো অঙ্ক বা টাফ অঙ্ক হচ্ছে প্রথম দিকে আমরা যেগুলো করছিলাম সেগুলো। বুঝতে পারছো? দেখো এই যে 11 নাম্বারটা কিন্তু হুবহু সেম। তুমি যদি 1 + ln x কে জেড ধরো তাহলে কি আসতেছে, 1/x আসতেছে না বলো তো? এটা তো হুবহু আগেরটার মতোই। ক্লিয়ার কথাটা? দেখো 12 নাম্বারটা তুমি যদি 1 + cos θ কে জেড ধরো, তাহলে ওটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, আর cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন হয়, কি হয়, মাইনাস সাইন হয়। So, আমার এখানে তো সাইন থিটার থিটা আছে, মানে সাইন থিটা তো এখানে আছেই। সো জাস্ট এটা মাইনাস দিয়ে গুণ করে দিলে হয়ে যাচ্ছে, মানে মাইনাস ডিজিট বসাই দিব, শেষ। বুঝতে পারছো? ক্লিয়ার? মানে এটাকে জেড ধরলে এটা চলে আসে, এটাই তো কাজ, প্রত্যেকটা অঙ্কে তো এটাই হচ্ছে, ঠিক না? এবার দেখো তোমার 13 নাম্বারও কিন্তু সেম। তুমি যদি এখানে সাইন এক্স কে জেড ধরো, দেখো আমি যদি এখানে সাইন এক্স কে জেড ধরি, তাহলে আমরা কি পাবো, কজ এক্স ডিএক্স পাবো, ঠিক না? দেখো তো, আমরা যদি সাইন এক্স কে জেড ধরি আমরা কি পাবো, কজ এক্স ডিএক্স পাবো। So, আমরা এটাকে ডিজেড দিয়ে রিপ্লেস করে দিব। এই যে আমাদের এখানে যে কজ এক্স ডিএক্স আছে এটা আমরা কি করব, ডিজেড দিয়ে রিপ্লেস করে দিব, আর সাইন এক্স এর জায়গায় আমি কি বসাবো, জেড বসাবো। সো আমার এটা কি আসলো, আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ 1/√z dz। বুঝতে পারছো? এটা তো তোমার বেসিক ইন্টিগ্রেশনই, কারণ রুট জেড মানে হচ্ছে z⁻½ আর যেহেতু এটা 1/√z, তার মানে এটা হচ্ছে z−1/2, যেটা নিচে আছে পাওয়ারটা। বুঝতে পারছো? তাই এটা মাইনাস হবে। হ্যাঁ, গেল দেখছো? তো 13 নম্বরটা কিন্তু খুবই সহজ। এবার দেখো 14 নম্বরটাও খুবই সহজ। তুমি যদি নিচের হর যেটা আছে পুরাটা, এই হরটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, দেখো এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, সাইন কে ডিফারেন্সিয়েট করলে কজ হয়। তার মানে এই পুরাটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা উপরের পুরাটা পাচ্ছি। তার মানে এটা কি হয়েছে, 1/z dz এর মতো না? মানে হরকে ডিফারেন্সিয়েট করলে লব পাওয়া যায়। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, সরাসরি ln অফ হর। মনে আছে? ln অফ হর, ওই টেকনিকটা। বুঝতে পারছো? অথবা তুমি টেকনিক না ধরে যদি তুমি জেড ধরে করো তাহলে তো হয় ওই একই কথা, মানে এটাকে জেড ধরলে 1/z dz হয়, আর 1/z dz কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ln z হয়। বুঝতে পারছো? এটা তুমি সরাসরি অ্যাপ্লাই না করে এবার জেড ধরে তো করতে পারো, সমস্যা আছে কোনো? সমস্যা নাই। তাহলে এই গেল তোমার কত নাম্বার, এই গেল তোমার 14 নাম্বার। এবার দেখো 15 নাম্বারটা। 15 নাম্বারটা কিন্তু হুবহু সেম, দেখছো, x + sin x। সো x + sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 + cos x হয়। সো আমাদের এখানে আমি এটাকে জেড ধরবো, জেড ধরলে উপরের পুরোটা চলে আসতেছে, মানে ডিজেড চলে আসতেছে, তাহলে এটা কি হবে, √3z। এটা কি হবে, √3z, 1/√3z। সেটাকে তো আমরা পাওয়ারে নিয়ে আসতে পারি, মানে √3 মানে কত, পাওয়ারটা 1/3। যেহেতু এটা হরের মধ্যে আছে মানে নিচে আছে, সো পাওয়ারটা কি নেগেটিভ হবে। সো এটা তো x⁴n এর ফরমেশন। বুঝতে পারছো? ক্লিয়ার? একদম ইজি না বল অঙ্কগুলা? 14 গেল, 15 গেল। এবার দেখো 16 নম্বরটা কিন্তু সেম, ডিফারেন্স নাই বেশি। তুমি যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে 3 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 0 হয়। আর 4 কে আমরা সাইডে রাখলাম, আর cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস সাইন হয়। কত হয়, মাইনাস সাইন। সো এই যে আমাদের সাইন চলে আসছে। কনস্ট্যান্ট নিয়ে তো আমার কোনো সমস্যা নেই, কনস্ট্যান্ট নিয়ে কোনো সমস্যা আছে? নাই। দেখো এই যে -4 কে আমরা কি করলাম, এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা কি হয়ে যাবে, -1/4 dz হয়ে যাবে। বুঝতে পারছো? সো আমরা sin x dx কে রিপ্লেস করে কি বসাবো, 1/4, মানে -1/4 dz বসাই দেবো। বুঝছো? তো এটা তো একটা কনস্ট্যান্ট, এটা সাইডে গুণ হিসেবে থাকবে। আর 1/z কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ln z হবে। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? এই গেল তোমার 16 নাম্বারটা। 16 নাম্বারটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। এবার দেখো 17 নাম্বারটা। এই সবগুলো অঙ্ক আসলে সেম, আমি জাস্ট তোমাকে জাস্ট দেখ ফর্মালিটির জন্য দেখাই দিচ্ছি আর কি, এগুলো নিজেরাও প্র্যাকটিস করলে পারা যায়। যেমন দেখো 1 - sin x কে জেড ধরলে তোমার cos x আসে, সেম ভাবে তুমি এটা করতে পারো। তারপর দেখো, বুঝতে পারছো, এটা কিন্তু তুমি নিজেরাই করতে পারবে, এটা পুরোটা দেখাতে লাগবে না। এবার দেখো তোমার 18 নাম্বারটা। 18 নাম্বারটা কাহিনী দেখো তো, তুমি যদি এখানে 2 + 5 ln x কে জেড ধরো, তাহলে কি হয়, 2 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, আর 5 তো কনস্ট্যান্ট থাকলো, আর ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1/x হয়। তো দেখো এই যে এখানে একটা x আছে না, 1/x আছে না? বুঝতে পারছো? আর এখানে তো সাইন আছে, সাইন থাকলে সমস্যা কি, এটা তো z ধরছি, সাইন z হবে, সমস্যা আছে সাইন z হইলে? সমস্যা নাই। আর ওই 5টা ওই পাশে গিয়ে 1/5 হয়ে গেল। বুঝতে পারছো কথাটা? এই যে 5টা এই পাশে গিয়ে 1/5 হয়ে গেল। সো 1/5 আমাদের এখানে কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসলো। আর সাইন x কে ইন্টিগ্রেট করলে -cos x হয়, সেটা মাইনাস চলে আসলো, শেষ। বুঝতে পারছো? আহামরি কঠিন কিন্তু কিছু না, খুবই সহজ, এগুলো কিন্তু পরীক্ষা আসে না এত ছোট অঙ্ক। আচ্ছা এবার দেখো তোমার
19 নাম্বারটা, 19 নাম্বারটা দেখো কি আগের মতোই, কিন্তু দেখো রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/2 রুট এক্স হয় না? রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/2 রুট এক্স হয়। So দেখো এখানে কিন্তু 1/রুট এক্স আছে, আর 2টাকে ওই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, শেষ। সেখানে 2 চলে আসলে এক্সট্রা, আর তোমার cos z হইলো, এটা আগের মতোই, ওইরকম ডিফারেন্স কিন্তু নাই। বুঝতে পারছো কথাটা? এটা ছিল তোমার কত নাম্বার, 19 নাম্বার, ঠিক আছে। এবার দেখো 20 নাম্বারটা, 20 নাম্বারটা কি দেখো, ওই একই রকম। তুমি যদি নিচের হরটাকে তুমি যদি জেড ধরো, মানে এটাকে হচ্ছে ওই যে ওই কৌশলটা, যে হরকে ডিফারেন্সিয়েট করলে যদি লব পাওয়া যায়, ওই কৌশলের অঙ্ক এগুলো সবগুলো, বুঝতে পারছো? তুমি যদি ট্যান থিটাকে তুমি জেড ধরো, ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সেক স্কোয়ার হয়। ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সেক স্কোয়ার হয়। তো তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, তুমি সেক স্কোয়ার পাওয়া যাবা, শেষ কথা। বুঝতে পারছো? একদম সহজ। এবার দেখো 13 নাম্বারটাও কিন্তু সেম। 13 নাম্বারটা একটু একটু আলাদা, মানে এটা একটু মানে করে দেখতে হবে আর কি, যে এটা আসে কিনা, মানে বিষয়টা তুমি চিন্তা করো। এলএন কজ এক্স, এখানে নিচে হর কি আছে বলো তো, নিচে হরে কে আছে, এলএন কজ এক্স। আচ্ছা, আমরা এটা একটা কাজ করব, এলএন কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় সেটা আমরা বের করব। তো ডিডিএক্স অফ এলএন কজ এক্স। সো দেখো তো, আমি যদি এই কজ এক্সটাকে এক্স ধরি, তাহলে কি হবে, এলএন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/x হয়। তো কজ এক্স এখানে কি হবে, 1/cos x হবে, ঠিক না? আবার cos x তো x ছিল না, আমরা এটাকে x ধরে নিছি, সো এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। সো cos x কে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, মাইনাস sin x হবে, কি হবে, মাইনাস sin x। এবার দেখো তো টুইস্টটা কি, sin x বাই cos x ইকুয়ালস টু কি, tan x না? sin x বাই cos x ইকুয়ালস টু কি, tan x। তো দেখছো উপরে কি আছে, tan x আছে, শেষ। বুঝতে পারছো আমার কথাটা? So, আমি যদি cos এই পুরাটাকে মানে ln cos x কে আমি যদি z ধরি, তাহলে আমার tan x চলে আসে। আর আমি যদি শুধু cos x কে ধরতাম, আমার লাভ হইতো বলো, কোনো লাভ হইতো না, কারণ cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x হয়। বাট আমি যদি পুরোটাকে ধরাতে, আমার লাভ হয়েছে কি, যে ওই sin বাই cos গিয়ে ঘুরে ফিরে কি হয়েছে, tan x হয়ে গেছে, এবং আমাদের ওখানে কিন্তু tan x দেওয়া আছে। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? এই ছিল তোমার 13 নাম্বার ম্যাথ। এবার দেখো 14 নাম্বার ম্যাথটা একটু ইন্টারেস্টিং, মানে একটু বড় বড় অঙ্ক লাগতেছে দেখে, ঠিক না? এটা ছিল তোমার কত নাম্বার, এটা ছিল তোমার 15, এটা হচ্ছে 16 নাম্বার, সরি। এটা ছিল 16, এটা হচ্ছে 17। মানে আমরা একটু আগে কি দেখছি, একটু আগে দেখছিলাম 16 নাম্বার অঙ্ক, এখন হচ্ছে কত, 17 নাম্বার। এই রোমান সংখ্যা অনেকদিন পরে দেখলাম, এত বড় বড় রোমান সংখ্যা, বুঝতে পারছো? এই জন্য একটু প্যাচ লেগে গেছে। আচ্ছা, তো দেখো যাই হোক, এটাও আমাদের একটা প্র্যাকটিস, ঠিক আছে। তো দেখো এবার একটা জিনিস তুমি একটু চিন্তা করো, এখানে কিন্তু তিনটা ফাংশন আছে, এখানে কয়টা ফাংশন আছে, তিনটা ফাংশন আছে, ঠিক আছে। সো এটা দেখে কিন্তু তোমার মাথা ঘুরবে, যায় হ্যাঁ এখানে তিনটা ফাংশন আছে, আমি কাকে জেড ধরবো না ধরবো, ঠিক না? এটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে না বলতো? এটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, কিন্তু আসলে আতঙ্কের কিছু নাই। কারণ কি দেখো, কারণটা কি একটু খেয়াল করো। তুমি যদি এখানে এই ই টু দি পাওয়ার 2x কে তুমি যদি জেড ধরো, কি বলছি এখানে, সরি, এখানে কিন্তু তোমার একটা ক্রিটিক্যাল একটা ফাংশন আছে, দেখো ই টু দি পাওয়ার 2x, আবার tan ই টু দি পাওয়ার 2x, আবার sec ই টু দি পাওয়ার 2x। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তো এখন, হ্যাঁ এখন এটা যদি চিন্তা করো, ভালো করে খেয়াল করো, এখানে একটা জিনিস, কোথায়, হ্যাঁ, দেখো তুমি যদি এখানে ই টু দি পাওয়ার 2x কে জেড ধরো, তুমি কি করো এখানে ই টু দি পাওয়ার 2x কে তুমি যদি জেড ধরো, তাহলে দেখো তো, আমরা যাকে জেড ধরি তাকে আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি না? যাকে জেড ধরি তাকে আমরা কি করি, ডিফারেন্সিয়েট করি। সো ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা 2 ই টু দি পাওয়ার 2x হবে, আর সাথে কি থাকবে, dx থাকবে, সাথে কি থাকবে, dx থাকবে, আর ওই পাশে কি হবে, dz হবে। তো একটা জিনিস তুমি খেয়াল করছো, এই যে ই টু দি পাওয়ার 2x dx, এটা কি এখানে আসে না, দেখো তো, এই যে ই টু দি পাওয়ার 2x dx আছে না বলো তো, এই যে ই টু দি পাওয়ার 2x dx। বুঝতে পারছো? আমরা যদি, যেহেতু আমরা ই টু দি পাওয়ার 2x এ ডিফারেন্সিয়েট করছি, এবং তাকে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাইছি, ই টু দি পাওয়ার 2x dx পেয়ে গেছি। ক্লিয়ার? আর এই যে মাঝখানের যেগুলা, এগুলো নিয়ে আমার চিন্তা নাই, কেন? কারণ এগুলো তো জেড দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, দেখো tan z, sec z। বুঝতে পারছো আমার কথাটা? ক্লিয়ার? সো হয়ে গেল তো। তা আমি যদি ই টু দি পাওয়ার 2x কে z ধরি, তাহলে আমরা কি পাইলাম, 2 ই টু দি পাওয়ার 2x পাইলাম dx। সেটা তো এখানে আছে, দেখো এই যে ই টু দি পাওয়ার 2x dx আছে না, আর 2 টাকে ওই পাশে নিয়ে গেলে কি হাফ dz হয়ে যাবে। সো হাফ তো আমাদের এখানে কনস্ট্যান্ট থাকবে, সমস্যা কি, সমস্যা আছে? সমস্যা নাই। আমরা এই ই টু দি পাওয়ার 2x কে রিপ্লেস করে z লিখলাম, আর ওই ই টু দি পাওয়ার 2x dx কে রিপ্লেস করে আমরা dz/2 লিখলাম। বুঝতে পারছো? এই যে এখান থেকে রিপ্লেস করলাম। ক্লিয়ার? সো আমাদের এখানে সমস্যা নাই, কেন? কারণ ইন্টিগ্রেশন অফ sec x tan x এর
ডাইরেক্ট বেসিক ফর্মুলায় আছে, সেটা হচ্ছে কি sec x, ঠিক না? কারণ sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x হয়, তার মানে sec x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, sec x পাওয়া যাবে। বুঝতে পারছো? যদি ইন কেস তোমার যদি ইন্টিগ্রেশনের সূত্র মনে না থাকে, তুমি ডিফারেন্সিয়েশনের সূত্র মনে রাখলেই কিন্তু তোমার ইন্টিগ্রেশনের সূত্র পারা যায়। কারণ একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায়, তাকে ইন্টিগ্রেট করলে আবার ওই আগের ফাংশনটা পাওয়া যায়, তাই তো? এটা তো আমরা প্রথম থেকে শিখছিলাম। সো আমাদের এখান থেকে বেসিক ফাংশনে চলে আসলো এবং আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারলাম। সো এরকম বিশাল বড় ফাংশন থেকে ভয় পাওয়ার কোনো দরকার নাই। একটু মাথা খাটাতে হবে যে কাকে জেড ধরলে আমাদের বাকিটা চলে আসে, মানে বেসিক ফাংশন চলে আসে। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের এবার কত নাম্বার গেল বলো তো? রোমান সংখ্যার এটা ছিল তোমার কত নাম্বার? আচ্ছা, এটা ছিল তোমার, কই এটা ছিল 20। আল্লাহ, আরে ধুধুরু মিয়া, আমি ভুল করছি। দেখো এক্স এক্স, দেখো তো এক্স এক্স মানে কত? এক্স মানে 10 না? তার মানে এক্স এক্স মানে কত বলো? সরি সরি, দেখো আমি আরেকটা আবার বলি, দেখো এই যে, এই দেখো এটা কত? এক্স এইট, তার মানে কত? 18। এক্স নাইন, 19। এক্স এক্স 20। এক্স ইলেভেন, 21। বুঝছো? এটা 22। এটা ছিল 22 নাম্বার অঙ্ক। বুঝছো? মানে আমরা অনেকদিন ধরে রোমান সংখ্যা আমরা করি না তো, তাই এরকম ভুল হচ্ছে। মানে এটা ছিল 22 নাম্বার অঙ্ক, 6-এর 22 নাম্বার অঙ্ক ছিল এটা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 23 নাম্বার। এই দেখো এবার হচ্ছে তোমার 23 নাম্বার। তো দেখো 23 নাম্বারটা কিন্তু ওই সবগুলো আসলে একই। দেখো তুমি যদি এখানে 1/x কে ডিফারেন্সিয়েট করো, দেখো তো 1/x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? -1/x স্কোয়ার হয়। কি হয়? -1/x স্কোয়ার কি হবে বলো? 1/x মানে কি? এক্স ইনভার্স 1। সো এটা তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। সো এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস, সরি মাইনাস, তার মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। সো এটা কি হচ্ছে আলটিমেটলি? মাইনাস এক্স ইনভার্স 2 হচ্ছে। সো ইনভার্স 2 মানে কি? 1/x স্কোয়ার। আমরা সরাসরি কি লিখতেছি? সরাসরি -1/x স্কোয়ার লিখতেছি। বুঝতে পারছো বিষয়টা কিভাবে হচ্ছে? ওটা কিন্তু ওই বেসিক ফাংশনই, যে এক্স ইনভার্স 1 মানে এক্স টু দি পাওয়ার এন থেকে কিন্তু এটা আসছে। ক্লিয়ার? সো 1/x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x কে ডিফারেন্সিয়েট করলে -1/x স্কোয়ার হয়। ক্লিয়ার? এবং এখানে কিন্তু দেখো 1/x স্কোয়ার আছে, এখানে কি আছে? 1/x স্কোয়ার কিন্তু এখানে আছে। ক্লিয়ার কথাটা? সো মাইনাস থাকলে সমস্যা কি? মাইনাস দিয়ে গুণ করে দিলাম, এখানে একটা মাইনাস থাকবে বাম পাশে। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? সো আমাদের এটা কত নাম্বার ছিল? এটা ছিল হচ্ছে আমাদের 23। এটা ছিল কত নাম্বার? 23। হ্যাঁ হ্যাঁ, 21 না, 23। আচ্ছা, এরপর দেখো 24 নাম্বারটা। তো দেখো 24 নাম্বারটা, এখানে কি ইজি? হ্যাঁ, একদম ইজি, ঠিক আছে। 20 আর এখানে হচ্ছে তোমার 13, সরি এখানে 10 আর এখানে 13, 23, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা একই, একটা ধরলেই হয়। এখানে 20 আর এখানে 3, 23, একই কথা, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো এই যে তোমার 24 নাম্বার অঙ্কটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে কি, 24 নাম্বার তোমরা যদি খেয়াল করো তো, এই যে রুট ওভারের ভিতরে যেটা আছে, এই যে বলছিলাম না, এটার পাওয়ার বেশি সেটাকে জেড ধরতে হবে। সো যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, তো তুমি এটাকে জেড ধরবা, ঠিক আছে। তো দেখো তুমি যদি এই 16 - x² কে জেড ধরো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ডিফারেন্সিয়েট করলে এক্স ডিএক্স পাওয়া যাবে, ঠিক না? x² কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? এক্স ডিএক্স পাওয়া যায়, ঠিক না? বুঝা গেছে কথাটা? তাহলে আমরা কি করব? এই রুট ওভারের ভিতরে যে ফাংশনটা আছে সেটাকে আমরা সেট ধরবো। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যালো কুইন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আবার বলতেছি, দেখো কি বললাম, দেখো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি আবার, সমস্যা নেই। দেখো এই যে দেখো, এই রুট ওভারের ভিতরে যে ফাংশনটা দেওয়া আছে, আমরা ওইটাকে যদি জেড ধরি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখো তো। ডিফারেন্সিয়েট করে দেখো, 16কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, কারণ এটা কনস্ট্যান্ট। আর x² কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? -2x হয়। কি হয়? -2x, কারণ এখানে মাইনাস আছে। আর x² কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x হয়। সো দেখো এখানে কিন্তু দেখছো এই যে x আছে। সো 2 মাইনাস এগুলো থাকলে কোনো সমস্যা নেই, এগুলো কনস্ট্যান্টটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারবো। বুঝতে পারছো? সো x dx কিন্তু এখানে আসছে। আর x dx আমাদের এখানে কি আসছে? x dx ইকুয়ালস টু তোমার dz চলে আসছে। সো আমি যদি এখানে x dx কে রিপ্লেস করি, এখানে কি হবে বলো তো? x dx কে রিপ্লেস করলে dz হবে। আর এখানে আমরা এই ভিতরটাকে z ধরছি। সো আমার এটা কিন্তু বেসিক ইন্টিগ্রেশনে চলে আসছে। বুঝতে পারছো? ওই ঘুরে ফিরে একই সহজ জিনিস, একটাকে z ধরলে বাকিটা চলে আসতেছে, আর কিচ্ছু না। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? এই ছিল তোমার 24 নাম্বার। তো দেখছো আমরা কিন্তু একটা না, একদম কত 3 থেকে 24-এ চলে আসছি, ঠিক না?
মাত্র 19 মিনিট 53 সেকেন্ডে আমরা 24টা অঙ্ক দেখে ফেলছি। বুঝতে পারছো? মানে বলতে গেলে 1 মিনিটে একটা না, 1 মিনিটেরও কম লাগছে আমাদের একটা বুঝতে। বুঝতে পারছো? আচ্ছা, তো এবার কত নাম্বার বলবো আমরা? 25 নাম্বারটা। এবার হচ্ছে কত নাম্বারটা? 25 নাম্বারটা। তো দেখো 25 নাম্বারটা কিন্তু ওগুলোর চেয়ে একটু আলাদা। কেন? কারণ তোমার এখানে এই তুমি যদি কোনোটাকে জেড ধরো, সেটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু বাকিটা পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে বলো তো? এই দেখো, তুমি যদি সাইন এক্স কজ কে ডিফারেন্সিয়েট করো, তুমি কি ট্যান এক্স পাবা? আবার ট্যান এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি তুমি এগুলো পাবা? পাবা না। সো এটা কিন্তু তোমার এভাবে ডাইরেক্ট জেড ধরলে কোনো লাভ নাই। এটাকে ডাইরেক্ট জেড ধরলে কোনো লাভ নাই। তো তখন যখন তোমার এরকম আসবে যে তোমার ডাইরেক্ট জেড ধরে লাভ নাই, তখন তুমি কি করবে? এটাকে মডিফাই করবা। এটাকে তুমি কি করতে হবে? মডিফাই করতে হবে। যেহেতু এটা ত্রিকোণমিতিক একটা ফাংশন, সো তোমাকে এটা ত্রিকোণমিতি দিয়েই মডিফাই করতে হবে। তোমার কি করতে হবে? ত্রিকোণমিতি দিয়েই মডিফাই করতে হবে। বুঝা গেছে আমার কথাটা? আচ্ছা, তাহলে এবার দেখো তুমি এটাকে ত্রিকোণমিতিতে কিভাবে মডিফাই করতে পারো। আচ্ছা, এটাকে ত্রিকোণমিতিতে মডিফাই করতে হলে তোমার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মানে একটা অঙ্ক কিন্তু অনেকভাবে করা যায়। তো সবচেয়ে সহজ যেটা সেটা আমরা প্র্যাকটিস করব। বুঝতে পারছো? যেমন ধরো এখানে আমরা যদি এই যে নিচে আমরা যদি নিচে কি করি, সাইন এক্স কে কজ এক্স দিয়ে ভাগ করি। আমরা কি করব বলতো? সাইন এক্স কে কজ এক্স দিয়ে ভাগ করব। বুঝতে পারছো কথাটা? কেন? কারণ উপরে কি আছে? উপরে tan x আছে, ঠিক না? উপরে কি আছে? tan x আছে। সো আমি যদি sin x টাকে cos x দিয়ে ভাগ করি, তাহলে আমার এটা কি আসবে? এটার মানটা কত আসবে? tan x আসবে। বুঝতে পারছো কথাটা? আমি যদি sin x কে cos x দিয়ে ভাগ করি, এটার মানটা কত আসবে? tan x আসবে। বুঝতে পারছো? So, আমি যেহেতু এখানে একটা এক্সট্রা cos x দিয়ে ভাগ করলাম, তাহলে আমার অবশ্যই আবার cos x দিয়ে কি করতে হবে? গুণ করে দিতে হবে। ইকুয়াল করার জন্য আমার কি করতে হবে? cos x দিয়ে গুণ করে দিতে হবে, তাই তো? সেই জন্য আমরা কি করলাম বলতো? cos x দিয়ে ভাগ করলাম, আবার cos x দিয়ে গুণ করলাম। সেখানে cos x ছিল, cos x ইন্টু cos x ইকুয়ালস টু কি হয়ে গেছে? cos স্কয়ার x হয়ে গেছে। বুঝতে পারছো আমার কথাটা? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে লাভ হলো কি বলতো? লাভ হচ্ছে এটাই যে এখানে আমার tan x চলে আসছে। ক্লিয়ার? এখানে কি চলে আসছে? tan x চলে আসলে, আর tan x এর চেয়ে ইম্পর্টেন্ট আরেকটা কাজ আমার হয়ে গেছে, সেটা হচ্ছে কি এখানে cos স্কয়ার আসছে। আর এই cos স্কয়ারটা কোথায় আছে বলতো? হরে আছে। এই cos স্কয়ারটা কোথায় আছে? হরে আছে। তার মানে এটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি এখানে dx এর সাথে এটা কি হিসাবে আছে? 1 বাই cos স্কয়ার x আছে। ঠিক না? এটা এখানে কি আছে? 1 বাই cos স্কয়ার x dx আছে, ঠিক না? তা তুমি যদি tan x কে z ধরো, দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এই tan x আর root tan x কে কাটাকাটি করলে কি হয় বলতো? এই যে যেরকম root x বাই x ইকুয়ালস টু কি? x মানে কি? root x হোল স্কয়ার। সো কাটাকাটি করলে root x হোল স্কয়ার কাটাকাটি করে নিচে একটা কি থাকে? root x থাকে। মানে 1 বাই root x থাকে। কি থাকে? 1 বাই root x। তেমনি root tan x কাটাকাটিকে কি হয়েছে? নিচে একটা root tan x আসছে। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার? আর ওই যে ম্যাজিক জিনিসটা কি হয়েছে? ম্যাজিক কি হয়েছে বলতো? 1 বাই cos স্কয়ার x মানে কি বলতো? 1 বাই cos স্কয়ার x মানে কি? sec স্কয়ার x, ঠিক না? 1 বাই cos স্কয়ার x মানে কি? sec স্কয়ার x। সো sec স্কয়ার x এর সাথে আমাদের লাভ কি হয়েছে বলতো? আমি যদি tan x কে z ধরি এবং তাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে সেটা কি হবে? sec স্কয়ার x হবে। কারণ tan কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec স্কয়ার হয়। সো আমি যদি এখানে tan কে z ধরি, সো ওটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা কি হবে? sec স্কয়ার x হবে। সো আমি যদি এখানে দেখছো এই মডিফাই করে মানে নিচে cos x দিয়ে ভাগ করে cos x দিয়ে গুণ করে আমার লাভটা কি হয়েছে? আমাদের এখানে sec স্কয়ার x চলে আসছে। আর sec স্কয়ার x চলে আসছে, লাভ কি হয়েছে? যে আমরা tan x কে z ধরলে sec স্কয়ার x চলে আসে। শেষ। এন্ড দিস ইজ দ্য ম্যাজিক, এন্ড দিস ইজ দ্য ম্যাজিক অফ ইন্টিগ্রেশন। কথা ক্লিয়ার? সো দেখছো আমরা এখানে tan x কে z ধরছি এবং আমাদের sec স্কয়ার dx চলে আসলে এবং আমাদের এটা বেসিক, একদম বেসিক ইন্টিগ্রেশনে চলে আসছে। বুঝতে পারছো? সো তুমি যদি এখানে এটা মনে না রাখো যে এটাকে cos x দিয়ে ভাগ করলে tan x আনতে হবে, আর cos x দিয়ে ভাগ করলে আমার cos স্কয়ার x হয়, এবং cos স্কয়ার x হলে 1 বাই cos স্কয়ার x হচ্ছে, আর 1 বাই cos স্কয়ার x মানে কি? sec স্কয়ার x। আবার tan কে z ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec স্কয়ার x হয়। বুঝতে পারছো বিষয়টা? সো তুমি কিন্তু পরীক্ষার হলে ইনস্ট্যান্ট এটা মাথায় না আসতে পারে। এর জন্য উপায় কি? বেশি বেশি প্র্যাকটিস করা। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার? তো এই যে 25 নাম্বারটা কিন্তু ডিফারেন্ট ছিল অন্যগুলোর চেয়ে। বুঝতে পারছো? সো আমাদের আর এই অধ্যায়ের ম্যাথ বাকি আছে হচ্ছে 26 আর হচ্ছে 27। 26, 27, 28, 29, 30। আচ্ছা, আরো 5টা অঙ্ক বাকি আছে। তো তুমি কি 5টা অঙ্ক আজকে করবা?
আমি শেষ করব, তোমার ইচ্ছা, মানে তুমি যদি বুঝতে পারো আমি করাবো। আচ্ছা তুমি তাহলে যেগুলা করো মানে 25 নাম্বার পর্যন্ত করো, তারপর নেক্সট ক্লাসে আমরা 26 থেকে 30 নাম্বার করে দিলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? আজকে এতটুকুই থাক। ঠিক আছে, আল্লাহ হাফেজ।